নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের জ্যোতিষের আলোচনা। আমি শান্তনু শাস্ত্রী আপনাদের সাথে আজকের জ্যোতিষ আলোচনায়। আজকে আমাদের জ্যোতিষ আলোচনার মূল বিষয়বস্তু হলো বিবাহ। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষার একটি প্রতিষ্ঠান। এখানে আপনারা জ্যোতিষ শিক্ষা, বিচার, পরামর্শ, প্রতিকার বা আলোচনার জন্য সরাসরি ফোন করতে পারেন 9804883324 নাম্বারে, অথবা মেল পাঠাতে পারেন shantanu.shastri@gmail.com এই মেল অ্যাড্রেসে, কিংবা আমাদের ওয়েবসাইট www.astroriva.com এখানেও আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত তথ্য পেতে পারেন। শুরু করছি আজকের মূল আলোচনা। আজকের আলোচনা আমাদের একটি উদাহরণ সহযোগে বিবাহ সংক্রান্ত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে একটি জাতিকার জন্ম কুণ্ডলী, যার ডেট অফ বার্থ 9/11/1998 এবং সময় হলো 2:58 PM, প্লেস অফ বার্থ বর্ধমান। জাতিকার জন্ম কুণ্ডলীতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লগ্ন হচ্ছে মীন লগ্ন, 27 নম্বর নক্ষত্র, দ্বিতীয়ায় বক্রী শনি 1 নম্বর নক্ষত্রে, পঞ্চমে চন্দ্র সক্ষেত্রী 7 নম্বর নক্ষত্রে, রাহু 10 নম্বর নক্ষত্রে, ষষ্ঠে মঙ্গল যুক্ত হয়ে, অষ্টমে রবি 16 নম্বর এবং শুক্র দুভয় 16 নম্বর নক্ষত্রে, অর্থাৎ শুক্র কিন্তু এই জন্ম কুণ্ডলীতে কম্বাস্টেড বা দগ্ধ হয়েছে। বুধ সে 17 নম্বর নক্ষত্রে নবম ভাবে রয়েছে, দ্বাদশে কেতু 23 নম্বর নক্ষত্রে এবং বৃহস্পতি বক্রী 25 নম্বর নক্ষত্রে। কোনো বিষয় বিচারের পূর্বে যেটা আমরা বারংবার বলে আসি যে প্রথমে বিচার করতে হবে লগ্ন ভাবকে। যদি লগ্ন ভাব শুভ হয়, শক্তিশালী হয়, তবে অপরাপর ভাব বা অপরাপর যে সমস্যাগুলি জন্ম কুণ্ডলীতে থাকতে পারে সেই সমস্যাগুলির একটি বড় অংশ সেটি কিন্তু প্রশমিত হওয়া সম্ভব। তো এই জন্মকুণ্ডলীতে লগ্ন সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি লগ্নপতি সে অবস্থান করেছে দ্বাদশে, লগ্নপতি সে কিন্তু বক্রী, লগ্নপতি সে ষষ্ঠ ভাবস্থ গ্রহ রাহু দ্বারা দৃষ্ট এবং মঙ্গল দ্বারা দৃষ্ট। এর থেকেও সবচেয়ে বড় যে বিষয়টি হলো সেটি হলো লগ্নপতি সে বক্রী হয়ে দ্বাদশ ভাবে অবস্থিত। এর ফলে জাতিকার জন্ম কুণ্ডলীতে লগ্নটি কিন্তু বেশ দুর্বল। এরপরে লগ্নপতি যে ভাবে অবস্থিত সেই ভাবের অধিপতি সেও কিন্তু নিচস্থ, সে আবার বক্রী, তার উপরে রাহু দৃষ্ট। এই যে কম্বিনেশন তৈরি হয়েছে এর ফলে জাতকের লগ্নটি কিন্তু বেশ দুর্বল হয়েছে। তাছাড়া ষষ্ঠ ভাবে অবস্থিত মঙ্গল তার দৃষ্টি পড়েছে লগ্নের উপর, ফলে এই যে জাতিকার যে রাগ জেদ এগুলি কিন্তু অধিকভাবে বৃদ্ধি পেয়েছে। লগ্নপতি তার উপরেও রয়েছে মঙ্গলের দৃষ্টি। আবার দ্বিতীয় ভাব লগ্ন সাপেক্ষে যদি আমরা দ্বিতীয় ভাবটি দেখি, সেই দ্বিতীয় ভাবে অবস্থান করেছে নিচস্থ শনি। আবার দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি জাতক বা জাতিকার বাক, কথাবার্তার ধরন ইত্যাদি। সেই গ্রহ মঙ্গল অর্থাৎ দ্বিতীয়পতি গ্রহ সে অবস্থান করে রয়েছে ষষ্ঠী, অর্থাৎ যেখান থেকে আমরা জাতক বা জাতিকার রিপু বিচার করি। ফলে এই জাতিকার বাক্যের মাধ্যমে এই জাতিকার যে শত্রু বৃদ্ধি হবে সেরকম একটি আশা আমরা বা ধারণা করতে পারি। মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে রাহু, সে অবস্থিত কেতুর নক্ষত্রে, কেতু অবস্থিত দ্বাদশ ভাবে। এই যে অর্থাৎ দ্বিতীয় বা রিলেটিভ রিলেশনস তার যে ব্যয় দ্বাদশ, অর্থাৎ কেতু যে অবস্থান করছে দ্বাদশ ভাবে, দ্বাদশ ভাবে কেতুর অবস্থান ইন্ডিকেট করে কেতু ব্যয়ের কারক, কেতু এক্ষেত্রে ব্যয় কারক হিসেবে কাজ করবে। এইবার দ্বাদশে কেতুর অবস্থান, কেতুর নক্ষত্রে ষষ্ঠে রাহুর অবস্থান এবং এই রাহুর দ্বিতীয় দৃষ্টি, এর ফলে যে ঘটনাটি ঘটবে
সেটি হলো এই জাতিকার মুখ অর্থাৎ বাক্য। বাক্যের কারণে জাতিকার শত্রু বৃদ্ধি। রাহুর দৃষ্টি শনির উপর, রাহুর দৃষ্টি দ্বিতীয় ভাবে, রাহু দ্বিতীয় প্রতি যুক্ত। এর ফল হলো দ্বিতীয় ভাব অর্থাৎ বাক্যের উপর কিন্তু জাতিকার কথাবার্তার উপর রাহুর প্রভাব প্রকট। রাহু এক্ষেত্রে অগ্নি রাশিতে অবস্থিত, দ্বিতীয় ভাবটিও রাহুর ক্ষেত্রে অগ্নি রাশি, এবং রাহু কেতুর নক্ষত্রে অবস্থিত, কেতু অবস্থিত দ্বাদশ ভাবে। অর্থাৎ রিলেশনস যেগুলো রয়েছে বা জাতিকার ব্যয়, জাতিকার ক্ষতি, জাতিকার সমস্যা, জাতিকার লগ্নের সমস্যা, জাতিকার রিলেটিভসদের সাথে জাতিকার রিলেশনের প্রবলেম ইত্যাদির কারণ কিন্তু হবে এই কেতু রাহু, এবং এর ফলে জাতিকার রিলেটিভ রিলেশনস এগুলির কিন্তু নাশ ঘটবে এবং জাতিকার কথাবার্তা এগুলি কিন্তু রুক্ষ ও রুষ্ট প্রকৃতির হবে। এবার আমরা আসি সপ্তম ভাবের বিচারে। এই জন্ম কুণ্ডলিতে সপ্তম ভাবটি দেখে কিন্তু মনে হচ্ছে যে জাতিকার বিবাহিত জীবন বেশ ভালো, কারণ এই জন্ম কুণ্ডলিতে সপ্তমপতি সে কিন্তু অবস্থান করেছে নবমে। সপ্তমপতির নবমে অবস্থান অর্থাৎ বিবাহের পরে ভাগ্য উন্নতি বলে আমরা যে ব্যাপার বলে থাকি, যে সপ্তমপতি নবমে অবস্থিত, আমরা সাধারণভাবে জ্যোতিষ করার সময় বলে থাকি যে এটি একটি ভালো যোগ এবং বিবাহের পরে জাতিকার কিন্তু ভাগ্য উন্নতি হবে, উন্নতি হয়েছে, এই ধরনের কথা আমরা জ্যোতিষরা বলে থাকি। কিন্তু এই জন্মকুণ্ডলীটির ক্ষেত্রে আমাদের এই বক্তব্য কিন্তু সঠিক হয়নি। সপ্তম ভাবটি হলো কন্যা রাশি, অর্থাৎ এই ঘরটি। এই সপ্তম ভাব কন্যা রাশি সাপেক্ষে, বিশেষ করে কন্যা রাশি সাপেক্ষে মঙ্গল এটি কিন্তু একটি অত্যধিক পাপ। কেন অত্যধিক পাপ গ্রহ সেটি আমরা একবার দেখি। কন্যা সাপেক্ষে মঙ্গল হলো তৃতীয় পতি এবং অষ্টম পতি। তৃতীয় পতি অর্থাৎ অষ্টমের অষ্টম। আমাদের জ্যোতিষশাস্ত্রে ভাব এবং ভাবস্য ভাব অর্থাৎ অষ্টম এবং অষ্টমের অষ্টম এই কনসেপ্ট কিন্তু একটি চালু রয়েছে, এবং কন্যার রাশি বা কন্যার লগ্নের ক্ষেত্রে দুটি ভাবই ধারণ করে রেখেছে মঙ্গল। সুতরাং সপ্তম ভাবের সাপেক্ষে অর্থাৎ কন্যার রাশি সাপেক্ষে মঙ্গল কিন্তু একটি অত্যধিক পীড়াদায়ক গ্রহ। এই জন্মকুণ্ডলিতে বুধ অবস্থান করেছে মঙ্গলের ক্ষেত্রে এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে বুধের উপর। ফলে এই যে কম্বিনেশনটি তৈরি হয়েছে এটি কিন্তু জাতিকার বিবাহিত জীবনকে প্রবল অসুখী বা প্রবল সমস্যাময় করে তুলেছে। দ্বিতীয়ত, জাতকের বা জাতিকার দ্বিতীয় ভাবটি থেকে ইন্ডিকেটেড হয় তার পরিবার, তার রিলেশন, তার আফটার ম্যারেজ রিলেশন অর্থাৎ বিবাহের পরে যে কুটুম্ব সম্পর্ক সৃষ্টি হয় সেই সম্পর্ক ইন্ডিকেটেড হয় দ্বিতীয় ভাবের দ্বারা। দ্বিতীয় ভাব যদি পীড়িত থাকে সেই ক্ষেত্রে ফ্যামিলি রিলেশনসের ক্ষেত্রে বিশেষ সমস্যা দেখা দেয়। এই জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ভাবে শনি নিচস্থ এবং বক্রী, তার সাথে রবির দৃষ্টি রয়েছে এবং রবি বিচ্ছিন্নতার কারক হিসেবে দ্বিতীয় ভাবটিকে কিন্তু বিশেষভাবে পীড়িত করেছে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ সে হলো মঙ্গল, সে ষষ্ঠে অবস্থিত এবং রাহু যুক্ত। এই জন্মকুণ্ডলিতে এই দ্বিতীয় ভাবটি
বিশেষভাবে পীড়িত হবার কারণে জাতিকার কিন্তু রিলেশনস বা ফ্যামিলি রিলেশনস বজায় রাখা এই জাতিকার পক্ষে বেশ কঠিন। এরপরে আমরা আসব অষ্টম ভাব এবং শুক্রের আলোচনায়। যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে হরমোনাল চেঞ্জ বা হরমোনাল ডেভেলপমেন্ট, হরমোন ঘটিত বিকাশ নিয়ন্ত্রণ করে শুক্র। জন্মকুণ্ডলিতে শুক্র সক্ষেত্রী হলেও সে কিন্তু বক্রী এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সে দগ্ধ। কার দ্বারা দগ্ধ? সে কিন্তু ষষ্ঠ পতির দ্বারা দগ্ধ। অর্থাৎ শুক্র সংক্রান্ত হরমোনাল ডেভেলপমেন্টের সমস্যা সেটি কিন্তু এই জন্মকুণ্ডলিতে থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তুলা রাশিতে দগ্ধ হয়ে শুক্র অবস্থিত, সেই সঙ্গে রবি অবস্থিত, তার উপরে শনির দৃষ্টি, যে শনি নিচস্থ। তুলা রাশি এক্ষেত্রে যেমন মানুষের আভ্যন্তরীণ যৌনাঙ্গগুলিকে সূচিত করে, তেমনি এই জাতিকার ক্ষেত্রে তুলা রাশিটি কিন্তু অষ্টম ভাব অর্থাৎ বহির্জননাঙ্গকেও সূচিত করবে। এবং সেই ক্ষেত্রে সেই ঘরটিতে যখন রবি অবস্থিত এবং তার উপরে শনির দৃষ্টি, এই জন্মকুণ্ডলী অনুসারে এই জাতিকার সঙ্গমকালে অর্থাৎ যৌন মিলনের সময় প্রদাহ, জ্বালা, যন্ত্রণা ইত্যাদি হবার সম্ভাবনা রয়েছে। অথবা যৌন মিলনে বিশেষ অনীহা, অতৃপ্তি এটিও কিন্তু এই জন্মকুণ্ডলিতে থাকার সম্ভাবনা রয়েছে। জন্মকুণ্ডলী সাপেক্ষে বা কালপুরুষ সাপেক্ষে বললে বিশেষ করে বৃশ্চিক রাশি ইন্ডিকেট করে যৌন মিলন বা যৌন আসক্তি ইত্যাদি। সেই ঘরে অবস্থান করে রয়েছে বুধ, যাকে আমরা ক্লীব গ্রহ হিসেবে বিবেচনা করে থাকি। এইটিও কিন্তু বুধ নিজের শনির নক্ষত্রে অবস্থিত, শনি এক্ষেত্রে নিচস্থ। এই জন্মকুণ্ডলিতে কালপুরুষের সাপেক্ষে যে অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশি, সেক্ষেত্রে সেখানে এই ক্লীব গ্রহটি বসে থাকার কারণে কিন্তু জাতিকার যৌন মিলনের ক্ষেত্রে অনীহা বা অতৃপ্তি, অশান্তি, ভালো না লাগা, আলটিমেটলি যৌন মিলন রিলেটেড সমস্যা, মানসিক সমস্যা, সেটি আসার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। সেদিক থেকেও যৌন মিলনের ক্ষেত্রে সমস্যার থেকে বিবাহিত জীবনে বিচ্ছেদের কারণ না হলেও বিবাহিত জীবনে কন্টিনিউয়াস সমস্যার কারণ এটি হতে পারে। বংশধারা রক্ষা এবং সামাজিকতার কারক গ্রহটি হলো বৃহস্পতি। স্বাভাবিকভাবে বংশ পরম্পরা, সোশ্যালিজম অর্থাৎ সমাজ স্বীকৃত, সমাজ নিয়ন্ত্রিত যে ব্যবস্থা, তার মধ্যে থাকার যে টেন্ডেন্সি, তার মধ্য দিয়ে চালিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটি এনে দেয় জন্মকুণ্ডলিতে বৃহস্পতি। এই জন্মকুণ্ডলিতে বৃহস্পতি লগ্ন সাপেক্ষে অবস্থিত দ্বাদশে কেতু যুক্ত হয়ে এবং রাহু দৃষ্ট হয়ে, এর ফলে, এবং এই বৃহস্পতি বক্রী, এর ফলে এই জাতিকার যে বিবাহিত জীবনকে কন্টিনিউ করার যে ক্ষমতা, বিবাহিত জীবনকে বাঁচিয়ে রাখা, এই যে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা, এই উপলব্ধি, এইটির কিন্তু এই জন্মছকে ঘাটতি রয়েছে। মানুষকে ট্র্যাডিশনাল অর্থাৎ প্রাচীন রীতি রেওয়াজ, কাস্টম, রিচুয়াল ইত্যাদির প্রতি শ্রদ্ধাশীল করে রাখে শনি। শনি নিচস্থ হলেও এই ব্যাপারটির প্রতি তার আকাঙ্ক্ষা বা তার যে প্রবণতা, তার ভক্তি, তার শ্রদ্ধা এগুলি থাকে। কিন্তু বক্রী হলে এই ধ্যান ধারণার পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রাচীন রীতি রেওয়াজ, ঐতিহ্য, রিচুয়াল, কাস্টমস এগুলির প্রতি জাতক বা জাতিকা বিশেষভাবে শ্রদ্ধাশীল হয় না, বরঞ্চ এর প্রতি বীতশ্রদ্ধই হয়। এই জন্মকুণ্ডলিতে শনি কিন্তু বক্রী এবং নিচস্থ হবার কারণে, শনি রবি দৃষ্ট, রাহু দৃষ্ট হবার কারণে এই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে জাতিকার সংসার
জাতিকার প্রাচীন রীতিনীতি মেনে চলার, জাতিকার আমাদের সংস্কৃতিকে শ্রদ্ধা করার মানসিকতার ঘাটতি রয়েছে। এরপরে এই জন্ম কুণ্ডলিতে চন্দ্র সাপেক্ষে যদি আমরা দেখি, লগ্নপতি দ্বাদশ ভাবস্থ হওয়ার কারণে লগ্ন দুর্বল, কিন্তু এই জন্মকুণ্ডলিতে চন্দ্র কিন্তু সক্ষেত্রী হওয়ার কারণে রাশির ভাইব্রেশন এই জন্মকুণ্ডলিতে বেশ বেশি। তার সঙ্গে আমরা যদি একটু এই রাশিচক্র থেকে বেরিয়ে এসে নবাংশ দেখি, নবাংশেও কিন্তু চন্দ্র নিজের ঘরে অবস্থিত। এর ফলে এই জাতিকার জন্ম কুণ্ডলিতে নিয়ন্ত্রক গ্রহ, অন্যতম নিয়ন্ত্রক গ্রহ হিসেবে চন্দ্রকে আমরা নিতে পারি। চন্দ্র সাপেক্ষে যদি আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় ভাবে অবস্থিত রাহু এবং মঙ্গল, দ্বিতীয় ভাবে রাহু এবং মঙ্গল অবস্থান করায় এবং দশম ভাবে শনি অবস্থান করায় জাতিকার কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বর্তমান। চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বর্তমান, তেমনি জন্মকুণ্ডলিতে চন্দ্র সাপেক্ষে সপ্তমপতি শনি, সে কিন্তু এই জন্মকুণ্ডলিতে নিচস্থ। এই শনি কিন্তু জাতিকার বিবাহিত জীবনকে সমস্যাময় করে তুলেছে। চন্দ্র সাপেক্ষে সপ্তমপতি শনির সপ্তমে অবস্থান করেছে রবি। এই যে সপ্তমে রবির অবস্থান, এটি কিন্তু জন্মকুণ্ডলিতে সেপারেশনের সম্ভাবনাকে একদম নিশ্চিত করে তুলেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়ে বক্রী হয়ে অবস্থিত, নিচস্থ একদমই নয়, ক্ষমা করবেন, বৃহস্পতি বক্রী হয়ে অবস্থিত এবং ভাবটি কিন্তু অষ্টম ভাব। এই যে অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থিত বক্রী হয়ে জন্মকুণ্ডলিতে অর্থাৎ লগ্ন সাপেক্ষে যেটি আমরা দেখলাম বৃহস্পতি পীড়িত, বৃহস্পতি চন্দ্র সাপেক্ষে অষ্টমস্থ হবার কারণেও কিন্তু যে সাংসারিক বন্ধনের প্রতি শ্রদ্ধা, সেটি নষ্ট হয়েছে। এই ক্ষেত্রেও অর্থাৎ চন্দ্র সাপেক্ষে অষ্টমে কেতু অবস্থান করায়, এর আগেও আমরা যে দেখলাম যৌন মিলনের প্রতি অনীহা বা অনাগ্রহ বা যৌন মিলন সংক্রান্ত সমস্যা, সেটি কিন্তু এই জন্মকুণ্ডলিতে প্রকট। সুতরাং এই জাতিকার বিবাহিত জীবন সংক্রান্ত যে বিষয়গুলি আমাদের কাছে একে একে উঠে এলো, তার দ্বারা জাতিকার বিবাহিত জীবন যে সুখকর নয় এবং তাতে যে সেপারেশনের সম্ভাবনা সম্পূর্ণভাবে রয়েছে, সেটি কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারলাম। এরপরে আমরা আসি জাতিকার দ্বিতীয় বিবাহ সংক্রান্ত সম্ভাবনায়। যেহেতু এটি একটি ডিভোর্স বা মামলা সংক্রান্ত কেস, এই আপনাদের সঙ্গে শেয়ার করি, এটি একটি সেপারেশনের কেস। আমাদের একটি গ্রুপের একজন ফেসবুকের একটি গ্রুপের এক বন্ধু এই জন্মকুণ্ডলীটি পোস্ট করেন এবং তিনি ডিক্লেয়ার করেন যে এটি সেপারেশন হয়েছে এবং সেকেন্ড ম্যারেজ হবে কিনা, হলে সেকেন্ড ম্যারেজের রিলেশনস কেমন থাকবে, কিভাবে কি হবে, সেটি আমাদের আজকের এই জন্মকুণ্ডলীতে বিচার্য। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমরা বিচার করি, যদি হাজবেন্ড মারা গিয়ে না থাকেন, অর্থাৎ সব লিগাল সেপারেশন হয়, এবং সেই ক্ষেত্রে সপ্তমের ষষ্ঠ অর্থাৎ দ্বাদশ ভাবটিকে কিন্তু দেখতে হবে। দ্বিতীয়ত আরও একটি জায়গা থেকে দেখতে হবে, সেটি হলো সপ্তমের তৃতীয়। এই দুটি ঘরকে নিয়ে আমরা দেখব। লগ্ন সাপেক্ষে এই ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে সপ্তমের ষষ্ঠপতি শনি, লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব হলো এই ঘরটি অর্থাৎ কন্যা, তার ষষ্ঠপতি অর্থাৎ শনি, কুম্ভের অধিপতি শনি, সে অবস্থান করে রয়েছে কিন্তু নিচস্থ হয়ে। এটি একটি পীড়াদায়ক ব্যাপার। তবে লগ্নপতি বৃহস্পতি, সে কিন্তু এই ঘরটিতে অর্থাৎ দ্বাদশে অবস্থান করেছে। ফলে আগের বিবাহ সূচক ঘরটির তুলনায় এই ক্ষেত্রে কিন্তু কিছুটা প্লাস পয়েন্ট পাওয়া গেল। দ্বিতীয়ত
যদি আমরা চন্দ্র সাপেক্ষে দেখি, চন্দ্র সাপেক্ষে দেখলে পরে দ্বাদশপতি হলো বুধ, সে পঞ্চম ভাবে অবস্থিত এবং পঞ্চম পতির দৃষ্টি পড়েছে এর ওপরে, ফলে পঞ্চম ভাবের সঙ্গে বুধের কিন্তু একটি দ্বাদশপতির একটি প্রবল রিলেশন তৈরি হয়েছে। চন্দ্র সাপেক্ষে দেখলে কিন্তু দ্বিতীয় ভাবের বলবত্তা, দ্বাদশ ভাবের বলবত্তা ক্ষমা করবেন বেশ বেশি, এবং চন্দ্র সাপেক্ষে দ্বাদশপতি বুধ সে পঞ্চমে অবস্থিত। যদি আমরা নবাংশ কুণ্ডলীকে দেখি, সেই ক্ষেত্রে নবাংশ কুণ্ডলীতে সপ্তম ভাবটি ইন্ডিকেট করে প্রথম বিবাহ, সপ্তমপতি দ্বাদশে মঙ্গল যুক্ত কেতু যুক্ত হয়ে অবস্থিত, ফলে এই কম্বিনেশন কিন্তু সেপারেশন ইন্ডিকেট করে। কিন্তু দ্বাদশপতিকে যদি আমরা দেখি, সে কিন্তু সক্ষেত্রী হয়ে অবস্থিত, ফলে এই ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা প্রবল এবং প্রকট। সেকেন্ড ম্যারেজের যে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেকেন্ড ম্যারেজ হলেও জাতিকার নিজ বৈশিষ্ট্যের কারণে, ব্যক্তিগত গুণাবলীর কারণে সেকেন্ড ম্যারেজের সাকসেসফুল হবার সম্ভাবনা বেশ কম। কিন্তু তা হলেও ফার্স্ট ম্যারেজে যে ধরনের ডিস্টারবেন্স, যে ধরনের পীড়া এসছে, সেই ধরনের সমস্যা সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে কম হবে। এবং আরও একটি জিনিস, সেটি হলো চন্দ্র সাপেক্ষে দ্বাদশপতি বুধের দশা স্টার্ট হচ্ছে আমাদের 11/11/2017 সাল থেকে। এটি কিন্তু একটি শুভ লক্ষণ যে জাতিকা পরবর্তী বিবাহটি, অর্থাৎ দ্বিতীয় বিবাহের অধিপতি, দ্বিতীয় বিবাহ ইন্ডিকেশন করছে যে গ্রহটি, তার অধিপতি বুধ, তার এটি অবশ্য চন্দ্র সাপেক্ষে বিচার, তার দশা স্টার্ট হচ্ছে। এটি একটি পজিটিভ দশা জাতিকার জন্য। এবং এর আগে ছিল শনির দশা, শনি অবস্থান করে রয়েছিল নিচস্থ হয়ে দ্বিতীয়ায়, অর্থাৎ সপ্তমের ক্ষেত্রে অষ্টমে। কিন্তু এই ক্ষেত্রে বুধের যে দশা আসছে, এটি বুধের অর্থাৎ সপ্তম পতির দশা, এবং সপ্তম পতি অবস্থিত লগ্ন সাপেক্ষে নবমে এবং জন্ম সপ্তম ভাব সাপেক্ষে তৃতীয়। সুতরাং এই দশাটি, বুধের দশাটি কিন্তু জাতিকার জন্য বেশ খানিকটা পজিটিভ ইন্ডিকেশন দেবে, এবং এই ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ তুলনামূলকভাবে সুখদায়ক হবার সম্ভাবনা রয়েছে। আশা করি আমাদের এই জ্যোতিষ আলোচনার দ্বারা আপনারা কিছুটা উপকৃত হয়েছেন, এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। নমস্কার।